আজকের গল্প একটি রাত। কুমিল্লা থেকে গল্পটি লিখে পাঠিয়েছেন স্বপ্ন। অনেক বছর আগের কথা। প্রায়ই আমাকে বিভিন্ন কাজে চট্টগ্রাম যেতে হতো। সেদিন কাজ সেরে চট্টগ্রাম থেকে কুমিল্লা ফেরার জন্য ঢাকা চট্টগ্রাম রুটের বাসের টিকিট নিলাম এবং রওনা হলাম। অনেকেই হয়তো জানেন এই রাস্তার জ্যাম কেমন জিনিস। একবার আটকালে সারা বেলা পার হয়ে গেলেও তা ছোটার নাম থাকতো না। এখনও সেই একই অবস্থা। বাসের কাউন্টারে যাওয়ার পর প্যাসেঞ্জার লাউঞ্জের দিকে হঠাৎ আমার চোখ আটকে গেল। একজন 19-20 বছরের একটি মেয়ে। সে এতই আকর্ষণীয় ও সুন্দর ছিল যে তাকে দেখার পর তার প্রেমে পড়ে যায়। কতক্ষণ ঠিক তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলাম মনে নেই। তবে আমার হুঁশ হলো কাউন্টার ম্যানেজারের ডাকে। তিনি বলে উঠলেন, এই নিন আপনার টিকিট, আর 10 মিনিট পর গাড়ি ছাড়বে। তখন টিকিট নিয়ে একটু সামনে গিয়ে মনে মনে ওই মেয়েটিকে নিয়ে 7-5 ভাবছিলাম, আর একটু পর পর আর চোখে তার দিকে তাকাচ্ছিলাম। এতক্ষণে মেয়েটি বোধহয় কিছুটা বুঝতে পেরেছিল। সেখান থেকে সরে গিয়ে পাশের একটি দোকানে গিয়ে আরসির একটা ক্যান কিনে তা দিয়ে গলা ভেজাচ্ছিলাম। পরে বাসে উঠে আমার সিটটিতে বসার পর দেখি সেই মেয়েটি আমার পাশের সিটটিতে বসছে। আমার বুঝতে আর বাকি রইল না যে সে আগেই সিটটি নিয়েছে। এ কাকতালীয় ব্যাপারে আমি যতটুকু না বিস্মিত হয়েছি, তার চেয়ে বেশি হয়েছি খুশি। এ যেন মেঘ না চাইতে বৃষ্টি। পরক্ষণে আবার চিন্তিত হলাম তার সঙ্গে আর কেউ আছে কিনা। পরে দেখি তার একজন আত্মীয় তাকে বাসে উঠিয়ে দিয়ে বাস না ছাড়া পর্যন্ত অপেক্ষা করছে। স্ট্যান্ড থেকে বাস ছেড়ে যাওয়ার সময় সে তার আত্মীয়টিকে হাত নেড়ে বিদায় জানালো। বাস সময় মতো ছাড়ল। আমার সিটটি ছিল জানালার পাশে। কিছুক্ষণ পর সে আমাকে বলে উঠল, এক্সকিউজ মি, আপনি কি কাইন্ডলি আমার সিটে বসবেন? আমি জানালার কাছে বসতে চাচ্ছিলাম। এক কথায় রাজি হয়ে গেলাম, আর মনে মনে বলতে লাগলাম, আরে সিট কেন, তোমার জন্য দরকার হলে দুনিয়ায় ছেড়ে দেব। তারপর সে আমাকে থ্যাঙ্কস দিল আর বলতে লাগলো, বাসের মধ্যে অনেক সময় খারাপ লাগে আর মাঝে মাঝে বমির ভাব হয়, তাই জানালার কাছে বসলে সে ভয় থাকে না। আমাদের সিটটি ছিল বাসের প্রায় পেছন দিকে, তাই মোটামুটি ঝাঁকি খেতে খেতে আমাদের গন্তব্যে পৌঁছাতে হয়। সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কোথায় থাকেন, কি করেন, চট্টগ্রামে কি কাজ ইত্যাদি। আমি তার সব প্রশ্নের উত্তর দিলাম। আমার বাসা কুমিল্লা, ঢাকায় একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে পড়ছি, পাশাপাশি একটা প্রাইভেট ফার্মে পার্ট টাইম জব করছি, চট্টগ্রামে একটি প্রজেক্টের কাজে এসেছিলাম, হাতে 6-7 দিন ছুটি থাকায় কুমিল্লা যাচ্ছি। আর আপনি? আমার প্রশ্নে সে বলল, আমি চট্টগ্রাম মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি। ঢাকা মেডিকেলে মাইগ্রেশনের চেষ্টা করেছিলাম, কিন্তু প্রশাসনিক কিছু বিধিনিষেধ থাকায় আমাকে এখানেই পড়তে হচ্ছে। আমার বাসা ঢাকায়। আপনি ঢাকায় কোথায় থাকেন? ইস্কাটনে থাকি। আপনি? ধানমন্ডিতে। তারপর অনেক কথা হতে লাগলো। আস্তে আস্তে আমাদের মধ্যে এ অল্প কিছুক্ষণে বেশ ভাব জমে গেল। এক পর্যায়ে বিভিন্ন রকমের কথা শুনতে শুনতে তার দিকে হা করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। যখন সে বুঝতে পারল, তখন সে আমাকে রসিকতার ছলে জিজ্ঞাসা করল, কি ব্যাপার, আপনার কি হয়েছে, আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? আমার ঘোর লাগা কাটলে উত্তর দিলাম, প্রেমে পড়ে গেছি। এই উত্তরে সে থতমত খেয়ে উঠল এবং পরক্ষণে একটি মিষ্টি করে মুচকি হাসি দিল। আমি তো তখন পুরোপুরি টাল হয়ে গেছি। আমার হার্টবিট যেন বেড়ে গিয়েছিল 100 গুণ। মনে হচ্ছিল বাসের গতির সঙ্গে সঙ্গে আমার হার্টের গতি মাইল মিটারে যেন বাড়ছে আর বেড়েই চলছে। নিজেকে কষ্টে সামলে নিলাম। তারপর আমিও ব্যাপারটাকে মানিয়ে নিতে হেসে উঠি। আবার ভাবতে থাকি,
জীবনের এই 23-24 বছরের ভেতরে যা কখনো করিনি বা আমার বেলায় হয়ে ওঠেনি, তা কিনা এভাবে, তাও এই হাইওয়েতে। যাক, সবই উপরওয়ালার ইচ্ছা, সে চাইলে বান্দা তো করতে বাধ্য, এ বলে নিজেকে নিজে সান্ত্বনা দিলাম। হালকা মোটা দেহে হালকা আকাশি রঙের সালোয়ার কামিজে তাকে প্রথম দেখায় যে কেমন লাগছিল তা চোখে না দেখলে বিশ্বাস করা অসম্ভব। তার গোলগাল মিষ্টি নিষ্পাপ চেহারা যে কোনো পুরুষের চোখ একবার হলেও আটকে দেবে। ফর্সা শরীর আর মিষ্টি চেহারা, উঁচু বুক, ভারী নিতম্ব, স্ট্রেইট সিল্কি চুল, মায়াবী দুই চোখ, এক কথায় বলতে সেক্সি। এসব কিছু দেখে আমি তার প্রেমে দিওয়ানা হয়ে গুনগুন করে গান গাইতে লাগলাম। কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে, আমার হয়েছে কোনটা জানে না এই মনটা। কিছু দূর যাওয়ার পর বাস আটকে গেল জ্যামে। ওদিকে বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা আসছে। মনে মনে জ্যামকে ধন্যবাদ দিলাম। তার মোবাইলে বাসা থেকে একটি কল এলো। সম্ভবত তার জন্য বাসার সবাই চিন্তা করছে কখন পৌঁছাবে। তখন সে আমাকে জিজ্ঞাসা করল, এটা কোন জায়গা আর ঢাকা পৌঁছাতে কয়টা বাজতে পারে? এটা ফৌজদারহাট। এখান থেকে ঢাকা পৌঁছাতে জ্যাম ছাড়তে কমপক্ষে 4-5 ঘন্টা লাগবে। কারণ সেদিনটি ছিল বৃহস্পতিবার এবং তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। তখন তাকে বললাম মেঘনা ব্রিজ পার হওয়ার পর বাসায় কল দিতে। তখন বাসা থেকে কেউ একজন গিয়ে বাস কাউন্টারে যাবে, সেখান থেকে তাকে নিয়ে যাবে। আমার এ কথায় সে খুশি হলো এবং বাসায় মোবাইলে ফোন করে বলল। ফোন রেখে সে আমাকে বলল, আপনি তো দেখছি প্রায় সব জায়গায় চেনেন। তখন বাসের লাইট ছিল নেভানো। বাস চলছিল কখনো আস্তে, কখনো রাস্তা ফাঁকা পেলে জোরে, আবার জ্যামে আটকে গেলে দাঁড়িয়ে যায়, এভাবে চলছিল। কথা বলতে বলতে যাচ্ছিলাম, হঠাৎ বাস ব্রেক করল। আর ইচ্ছাকৃতভাবেই হোক আর অনিচ্ছাকৃতভাবেই হোক তার হাতটা এসে পড়ল আমার উরুর উপর। আমি উত্তপ্ত হয়ে গিয়েছিলাম। আমার হার্টবিট বেড়ে গিয়ে এমন লাগছিল যেন ভেতরে কেউ জোরে জোরে ড্রাম পেটাচ্ছে। মনে মনে চিন্তা করতে থাকি, এটা কি হলো? নিজেকে সামলে আমিও একটু পরখ করার জন্য কিছুক্ষণ পর তার উরুতে হঠাৎ বেখেয়ালি ভান করে হাত রাখি। এর কিছুক্ষণ পর বাসের ঝাঁকিটাকে ইস্যু করে তার গায়ে ধাক্কা দিয়ে তার গায়ের উপর পড়লাম। এমন একটা ভাব দেখালাম যেন ভুল হয়ে গিয়েছে। তার নীরবতাকে সম্মতি ধরে নিয়ে আমি চারপাশে দেখে তার শরীরের সঙ্গে নিজেকে প্রায় লাগিয়ে নিয়েছিলাম। সেও আমার সঙ্গে গা ঘেঁষে বসল। তখন সে আমার কানে কানে বলে উঠল, এ কি করছো? কেউ যদি দেখে ফেলে? আমিও বললাম, অন্ধকারে কেউ কিছুই বুঝবে না। তারপর আমার বাম হাত দিয়ে তাকে আমার বাহু বন্ধনে জড়িয়ে নিই। আমাদেরকে এত অন্তরঙ্গভাবে বাসে কেউ দেখে মনে করবে যেন আমরা সদ্য বিবাহিত নতুন দম্পতি। অনেকে ততক্ষণে বোধহয় মনে করতে শুরুও করে দিয়েছে। কারণ বাস যখন প্রায় ফেনীর কাছাকাছি চলে এসেছে, তখন আমাদের ঠিক সামনের সিটে বসা একটা চাটগায়া দম্পতি ছিল। তারা শহরের শেষ কাউন্টার থেকে বাসে উঠেছিল। তাদের সঙ্গে ছিল 2 বছরের ছোট্ট একটা শিশু। তখন কি কারণে যেন শিশুটি কাঁদছিল। তখন সে সামনের শিশুটিকে আদর করল এবং কোলে ডাকতেই সে চলে আসে। সবচেয়ে অবাক কাণ্ড হল, তার কোলে আসার পর শিশুটি একেবারে চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর শিশুটির মা তার কাছ থেকে শিশুটিকে নিলেন এবং ধন্যবাদের সঙ্গে আরও বললেন, আপনারা নতুন বিয়ে করেছেন নাকি? জানি না শিশুটির সঙ্গে আদর আহ্লাদের কারণে নাকি দুজনকে এত ঘনিষ্ঠভাবে দেখে তিনি কথাটি বলেছিলেন। এতে আমি তখন কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়। সে চটপট মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিয়েছিল। পরে শুনতে পেলাম মহিলাটি তার স্বামীকে বলছে, পেছনের সিটের এই যুগলকে খুব ভালো মানিয়েছে, তাই না?
তার স্বামীও তার সঙ্গে হ্যাঁ বললেন। এরই মাঝে কখন যে আমার দুষ্ট হাত দুটি তার শরীর নিয়ে খেলা শুরু করে দিয়েছিল তা আমি বুঝতেও পারিনি। পরক্ষণেই নিজেকে নিজে মনে মনে বলি, এ কি করছি? আমি তখন পুরোপুরি ঘোরের মধ্যে। আমার মাথাটা ঝিম ধরে আসছিল। ভেতর থেকে একবার আমাকে কেউ যেন বলছে, সুযোগ সব সময় আসে না, কাজে লাগাও। আরেক আমি যেন বলছে, না, যত কিছুই হোক তাকে কোনো অবস্থাতেই অপবিত্র হতে দেব না, সেটা আমার হাতেই হোক আর যাই হোক। তখন নিজেকে সামলে নিলাম এবং হাত সরিয়ে স্থির হলাম। তারপর সময় যে কিভাবে যাচ্ছিল তা আমার মনে নেই। শুধু এটুকু মনে করতে পারি যে বাসের গতির সঙ্গে সঙ্গে আমিও গতিময় বাস্তব কিংবা স্বপ্নের সিঁড়িতে কিছু সময় ছিলাম। বাস ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে মিয়াবাজার নামের একটি জায়গাতে একটি অভিজাত স্পটে 25 মিনিটের যাত্রা বিরতি দিল। তখন আমরা বাস থেকে নেমে এলাম। পরিবেশটা বেশ খোলামেলা আর পরিপাটি করে সাজানো গোছানো। বাইরেও বসার ব্যবস্থা আছে। বলতে গেলে রোম্যান্টিক পরিবেশ। তাকে খাওয়াতে চাইলাম, কিন্তু সে কিছু খেতে চাইল না। তারপর বহু কষ্টে তাকে অনেক জোরাজোরি করে একটা ইউরো লেমন দিলাম। পরে বললাম, আমি তো একটু সামনে কুমিল্লা বিশ্ব রোডে নেমে যাব, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। আমি আরো কিছু বলার আগেই সে বলে ফেলল, আপনি কি সত্যি সত্যি আমার প্রেমে পড়ে গেছেন? কেন, সন্দেহ আছে নাকি? ঠিক আছে, তাহলে তুমি আমার সঙ্গে ঢাকা চলো। যেহেতু আমি একা, তুমি আমাকে ঢাকা নিয়ে যাও। অজানা উত্তেজনায় ও টেনশনে আমাকে তখন একবার আপনি আবার তুমি সম্বোধনে আমি মজাই পেয়েছিলাম। নিশ্চিত হয়েছিলাম যে তারও ইতিমধ্যে মনে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি তো তাই বলছে বলে আমার ধারণা। সে জিজ্ঞেস করল, কি পারবে? ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 8:30 বাজছে। কোনো রকম আগপিচ চিন্তা না করে আমিও তাকে বলি, ঠিক আছে, আমিও যাব। আমার এ কথায় সে রীতিমতো টাসকি খেল এবং খুশিও হলো, কারণ সে হয়তো ভেবেছিল আমি বোধহয় যেতে চাইব না। ওদিকে বাসায় আম্মাকে মোবাইলে কল করে বললাম, আমার আসতে অনেক রাত হবে, রাস্তায় ভীষণ জ্যাম। এই কথা বলে বাসায় আম্মা ও আব্বাকে ম্যানেজ করলাম। তারপর আমিও ঢাকার দিকে রওনা হলাম। ওদিকে সে তার মোবাইল থেকে কাকে যেন একটা মেসেজ পাঠালো। এবার পথে অনেক ধরনের কথা চলল। এক সময় আমরা ঢাকায় এসে পৌঁছাই। তখন বাজে রাত 10:15। তখন কমলাপুরের কাউন্টারে বাস এসে থামলে বাস থেকে নেমে দেখি তার বাবা ও ছোট ভাই তাকে নেয়ার জন্য অপেক্ষা করছেন। তখন সে আমাকে নিয়ে তার বাবার সঙ্গে পরিচয় করিয়ে দেয় এবং আমার মোবাইল নাম্বার নিয়ে যায়। মজার ব্যাপার হলো, এত কিছুর ভেতরে আমি তার মোবাইল নাম্বার বা ফোন নাম্বার নিতে ভুলে গিয়েছিলাম। তারপর আমি সায়েদাবাদ থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিলাম। পথে চিন্তা করলাম, কার জন্য, কেন এলাম, কি লাভ হলো আমার? নারীর মোহ যে কি জিনিস তা ধরা না খেলে বোঝা অসম্ভব। তাই মনে মনে গুনগুন করে গান ধরলাম, তোমার ভাঁজ খোলো আর আনন্দ দেখাও, করি প্রেমের তর্জমা। তার 2-3 দিন পর হঠাৎ একদিন সকাল 11টায় আমার মোবাইলে একটি কল এসেছিল। তখন আমি ঘুমিয়ে থাকায় আমার আম্মা আমার রুমে এসে রিসিভ করেন এবং নারী কণ্ঠ শুনে যতটুকু থমকে যান তার চেয়ে বেশি আনন্দিতও হয়েছেন বটে। কারণ আমি ছিলাম সবচেয়ে শান্তশিষ্ট ও সরল সোজা টাইপের, মানে কোনো মেয়ের সামনে গেলে কথা আটকে যেত। তাই এই ধরনের কল আমার কাছে অপ্রত্যাশিত ছিল, কিন্তু এই কল আসার পর আম্মা আমার সম্পর্কে কিছুটা ধারণা বদলে ফেলেন। অন্তত এই বলে হাঁপ ছেড়ে বাঁচেন যে, যাক, তাহলে ছেলের কিছুটা উন্নতি হয়েছে। পরে জানতে পারলাম আমার আম্মা রীতিমতো মেয়েটির সমস্ত খবরাখবর কথা বলে বের করে ফেলেছেন। আমার ছোট বোনের মারফতে জানতে পারলাম
আম্মা আমার সব কিচ্ছা কাহিনী জেনে গেছেন। ওদিকে চিন্তা করছিলাম, কিরকম মেয়ে রে বাবা, একেবারে সব কিছু বলে দিল। এই বুদ্ধি নিয়ে ডাক্তারি পড়ে কিভাবে? পরে আরও জানলাম যে সে শুধু আমার আম্মার কাছেই নয়, সে তার বাসায় সবার কাছে আমার কথা বলেছে। মাত্র কয়েক ঘন্টার ঘটনা যে এত বড় একটা ঘটনায় মোড় নেবে তা আমার বিশ্বাস হচ্ছিল না। সবচেয়ে বেশি অবাক হয়েছি সে কিভাবে তার বাসায় সবাইকে সেদিন ফিট করেছিল, তা সত্যিই আমার কাছে এখনো স্বপ্নের মতো। এ কি ইন্দ্রজাল নাকি? তবে এর কিছুটা জেনেছি, বাকিটা আর জানতে চাইনি। অন্তত এটুকু জানি সে আমাকে ভীষণ ভালোবাসে। জানতে পেরেছি আমার সরলতা তাকে খুব গভীরভাবে আকৃষ্ট করেছে। তাছাড়া আমার দায়িত্বজ্ঞান, মানে রাতে একটি মেয়েকে একা না ফেলে গন্তব্যে পৌঁছে দেওয়া বর্তমানে প্রায় অসম্ভব। তাই এক পর্যায়ে সে সিদ্ধান্ত নেয় এবং তা ঢাকায় বাসায় ফিরে বাবা মাকে জানায়। তার বাবা ছিলেন সেনাবাহিনীর সদ্য অবসরপ্রাপ্ত মেজর। তার কথায় তার বাবা মা সহ সবাই আমাকে তার জন্য পছন্দ করলেন। আমার এটুকু অজানা ছিল যে তারা আমার আম্মা ও আব্বার সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন। তবে শর্ত হলো তারা আমার গ্র্যাজুয়েশন শেষ হলে আমাদের আক্ট করিয়ে দেবেন। তখন পর্যন্ত সে কথাই ছিল। আমাদের মধ্যে যোগাযোগের দশা হলো প্রতিদিন গড়ে নিম্নে 5 থেকে সর্বোচ্চ 35 বার তাকে কল দিতাম। খালি একটা মিস কল পেলেই হলো, সঙ্গে সঙ্গে কল ব্যাক। আমাদের প্রণয় তখন চলছে দুর্বার গতিতে। তবে লাইসেন্স থাকায় কোনো ভয় নেই। তার পরের কাহিনী না হয় অন্য কোনো একদিন। সবার জন্য আমার একটা আর্জি, যাই করুন, বিয়ে সারা জীবনের একটি ব্যাপার। এখানে বুঝে সুঝে সঙ্গী বেছে নিন, আর তা অবশ্যই বাবা মায়ের সম্মতি সহ। কারণ বাবা মায়ের দোয়া ছাড়া কোনো সন্তানই জীবনে উন্নতি করতে পারে না এবং সুখীও হতে পারে না। গল্পটি এখানেই সমাপ্ত। কেমন লাগলো এই গল্প শুনে কমেন্ট করে জানান আমাকে, আর শেয়ার করে অন্যদের জানান এই গল্পটা। সাবস্ক্রাইব করে না থাকলে এখনই করে ফেলুন। আপনার গল্পের অপেক্ষায় থাকলাম। আজকের মতো বিদায়।